ভাবতেই অবাক লাগে যে পৃথিবীর মানুষ চাঁদে চলে গিয়েছে, মঙ্গল গ্রহের রহস্য উদ্ঘাটন করেছে, কোটি কোটি মাইল দূরের গ্রহ নক্ষত্রের রহস্য আবিষ্কার করেছে, অথচ সেই একই মানুষ নাকি নিজের পৃথিবীতে অবস্থিত সমুদ্রের অতল গভীরে থাকা একটি গর্তের সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে পারলো না। কারণ এটি শুধুমাত্র একটি গর্ত না, এটি এমন অতল গহ্বর যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। সেই সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণ পানির চাপ। এই অত্যাধুনিক যুগে এসেও এমন কোনো সাবমেরিন আবিষ্কার করা যায়নি যা এই পানির চাপ সহ্য করতে পারে। আর এ কারণেই এখনো পর্যন্ত এই গর্তের একদম শেষ বিন্দু কোথায় তা জানা যায়নি, এবং সেখানে কি আছে সেটাও আবিষ্কার করা যায়নি। আর এই জায়গাটির নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে ফিলিপাইন ও জাপানের মাঝামাঝি মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। এটি একটি বিশাল অর্ধচন্দ্রাকার খাদের মতো, যা প্রায় 2550 কিলোমিটার দীর্ঘ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দুটির নাম হলো চ্যালেঞ্জার ডিপ। এই গভীরতা আসলে কতটা? যদি মাউন্ট এভারেস্টকে উপড়ে এনে এই খাদের ভেতর রাখা হয়, তবে এর চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে আরও প্রায় 7000 ফুট পানির নিচেই থেকে যাবে। বাণিজ্যিক বিমানগুলো সাধারণত ভূমি থেকে 35,000 ফুট উপরে উড়ে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা তার চেয়েও বেশি। এই গভীরতায় পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন। এটি অনেকটা আপনার বুড়ো আঙ্গুলের উপর একটি আস্ত হাতি দাঁড়িয়ে থাকার সমান। অথবা আপনার শরীরের উপর যদি 50টি বিশাল জাম্বো জেট বিমান চাপিয়ে দেওয়া হয়, তবে যে চাপ তৈরি হবে মারিয়ানা ট্রেঞ্চের নিচে ঠিক একই পরিমাণ চাপ অনুভূত হবে। সমুদ্রের মাত্র 1000 মিটারের নিচে সূর্যের আলোর শেষ কণাটিও পৌঁছাতে পারে না। মারিয়ানা ট্রেঞ্চের বাকি 10 কিলোমিটার এলাকা কোটি কোটি বছর ধরে সম্পূর্ণ অন্ধকার। সেখানে কোনো দিনও নেই, কোনো রাতও নেই। সেখানকার পানি সাধারণত 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু খাদের কিছু জায়গায় আগ্নেয়গিরির ছিদ্র থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার খনিজ মিশ্রিত পানি বের হয়। অবাক করার বিষয় হলো, প্রচণ্ড চাপের কারণে এই পানি বাষ্প হতে পারে না। প্রবল চাপ আর ঘুটঘুটে অন্ধকার থাকা সত্ত্বেও এখানে কিছু বিচিত্র প্রাণী টিকে আছে। এদের মধ্যে অন্যতম হলো মারিয়ানা স্নেল ফিশ। প্রায় 8000 মিটার গভীরে এদের দেখা পাওয়া গিয়েছে। এদের শরীর অন্য মাছের মতো শক্ত নয়, বরং অনেকটা থকথকে জেলির মতো। এদের দেহে কোনো শক্ত হাড় নেই। এদের ত্বক এতটাই স্বচ্ছ যে শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকেই দেখা যায়। এছাড়াও এখানে এক ধরনের অক্টোপাসের সন্ধান পাওয়া গিয়েছে, যার নাম হলো ডাম্বো অক্টোপাস। নামটি দেওয়া হয়েছে ডিজনির বিখ্যাত কার্টুন হাতি ডাম্বো এর নামানুসারে। কারণ এদের মাথার দুই পাশে দুটি বড় কানের মতো ডানা থাকে। এরা সাধারণ অক্টোপাসের মতো কালি ছোড়ে না, কারণ গুটগুটে অন্ধকারে কালির কোনো প্রয়োজন নেই। এরা অত্যন্ত ধীর গতিতে হাত পায়ের মতো ডানা নাড়িয়ে সাঁতার কাটে। এছাড়াও এখানে ব্ল্যাক ড্রাগন ফিশেরও সন্ধান পাওয়া গিয়েছে। এরা দেখতে অনেকটা এলিয়েন বা কোনো ভৌতিক সিনেমার দানবের মতো। এদের শরীরে জৈব আলো তৈরির ক্ষমতা আছে। এদের চোয়াল অনেক বড় এবং তাতে সুইয়ের মতো তীক্ষ্ণ দাঁত থাকে। মজার বিষয় হলো, এদের দাঁতগুলো কালো রঙের এবং স্বচ্ছ, যাতে শিকারী আলোর প্রতিফলন দেখে সতর্ক হতে না পারে। এরা মূলত নিজের শরীরের আলো দিয়ে ছোট শিকারকে প্রলুব্ধ করে মুখের কাছে নিয়ে আসে। শুধু তাই নয়, এখানে সুপার জায়ান্ট অ্যামফিপ্ট এরও দেখা মিলেছে। সাধারণত অ্যামফিপ্টরা চিংড়ির মতো ছোট হয়, অর্থাৎ 1 ইঞ্চি বা তার চেয়ে কম। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া এই প্রজাতিটি প্রায় 12 ইঞ্চি বা 1 ফুটেরও বেশি বড় হতে পারে। গভীর সমুদ্রের বিশাল চাপের কারণে এদের শরীর বিশাল আকার ধারণ করে। এরা মূলত সমুদ্রের উপরিভাগ থেকে পড়ে যাওয়া মরা প্রাণীর দেহাবশেষ খেয়ে বেঁচে থাকে। এছাড়াও এখানে এক ধরনের এককোষী জীবেরও বসবাস রয়েছে। এগুলো দেখতে পাথরের উপর শ্যাওলার মতো মনে হলেও এগুলো আসলে পৃথিবীর বৃহত্তম এককোষী জীব। কল্পনা করুন তো,
একটি মাত্র কোষ দিয়ে তৈরি একটি জীবের আকার প্রায় 4 থেকে 8 ইঞ্চি। এরা তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম বা সীসার উচ্চ ঘনত্বের মধ্যেও দিব্যি বেঁচে থাকতে পারে, যা অন্য যে কোনো জীবের জন্য মারাত্মক বিষাক্ত। শুধু তাই নয়, এখানে এক ধরনের ফ্রিল্ড শার্কের সন্ধান পাওয়া গিয়েছে, যাদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। কারণ কোটি কোটি বছর আগে ডাইনোসর যুগে এদের যেমন গঠন ছিল, আজও তারা ঠিক একই রকম আছে। এদের শরীরে প্রায় 300টি ছোট ছোট হুকের মতো দাঁত থাকে এবং 25টি সারিতে সাজানো থাকে। এদের কানকো বা গিলগুলো দেখতে ঝালরের মতো, তাই এদের নাম ফ্রিল্ড শার্ক। এদের শরীর সাপের মতো লম্বা এবং বাঁকানো। কিন্তু এখানেই শেষ নয়, এখন মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে অদ্ভুত রকমের প্রাণীটির কথা বলবো। এর নাম হলো অ্যাংলার ফিশ। এটি মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে আইকনিক প্রাণী। এদের মাথার উপর একটি লম্বা দণ্ডের মতো অংশ থাকে, যার মাথায় জ্বলন্ত আলোর একটি অংশ থাকে। এই আলো মূলত এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে জ্বলে। অন্ধকারে ছোট মাছেরা এই আলো দেখে কৌতূহলী হয়ে কাছে আসতেই এরা বিশাল আকার মুখ দিয়ে শিকার গিলে ফেলে। এদের প্রজনন প্রক্রিয়া আরও অদ্ভুত। পুরুষ মাছটি স্ত্রী মাছের শরীরের সাথে কামড়ে আটকে যায় এবং সময়ের সাথে সাথে সেই স্ত্রী মাছের শরীরের একটি অংশ হয়ে যায়। চাঁদে যত মানুষ গিয়েছে, মারিয়ানা ট্রেন্সের গভীরে তার চেয়েও কম মানুষ পৌঁছাতে পেরেছে। 1960 সালে প্রথমবার জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালশ সেখানে যান। এরপর টাইটানিক মুভির পরিচালক জেমস ক্যামেরন 2022 সালে একা একটি বিশেষ সাবমেরিনে করে এই মারিয়ানা ট্রেন্সের গভীরে পৌঁছে ইতিহাস গড়েন। মারিয়ানা ট্রেন্সের কাছে ডাইকোকু নামক একটি সাবমেরিন আগ্নেয়গিরি আছে। সেখানে পৃথিবীর অন্যতম বিরল দৃশ্য দেখা যায়। সেখানে রয়েছে তরল সালফারের একটি পুকুর। সমুদ্রের অতল গভীরে থাকা এই ফুটন্ত সালফারের হ্রদ বা পুকুরটিকে দেখতে অনেকটা নরকের ড্রেনের মতো মনে হয়। অবাক করার মতো এবং দুঃখজনক বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে গভীর স্থানেও মানুষ তার ছাপ রেখে এসেছে। বিজ্ঞানীরা চ্যালেঞ্জার ডিপের তলদেশেও প্লাস্টিকের ব্যাগ এবং ক্যান্ডির প্যাকেট খুঁজে পেয়েছেন। সমুদ্রের 11 কিলোমিটার গভীরেও মানুষের ফেলা আবর্জনা পৌঁছে গেছে, যা সত্যিই দুশ্চিন্তার বিষয়। মারিয়ানা ট্রেন্সের তলদেশের পাথরগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো অংশগুলোর মধ্যে একটি। এখানকার টেকটনিক প্লেটগুলো প্রায় 180 মিলিয়ন বছর পুরনো। যখন ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করত, তখন থেকেই এই প্লেটগুলো সমুদ্রের নিচে জমা হতে শুরু করেছিল। গভীর সমুদ্রে ঘুটঘুটে অন্ধকার থাকলেও সেখানে শব্দ খুব অদ্ভুতভাবে চলাচল করে। বিজ্ঞানীরা একটি হাইড্রোফোন অর্থাৎ পানির নিচে শোনার জন্য মাইক্রোফোন পাঠিয়ে দেখলেন সমুদ্রের গভীরে তিমির ডাক, জাহাজ চলাচলের শব্দ, এমনকি দূরের ভূমিকম্পের শব্দও খুব স্পষ্টভাবে শোনা যায়। মূলত পানির প্রচণ্ড ঘনত্বের কারণে শব্দ সেখানে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। 2014 সালে গবেষকরা মারিয়ানা ট্রেন্স থেকে একটি অদ্ভুত যান্ত্রিক শব্দ রেকর্ড করেছিলেন, যা শুনতে অনেকটা সাইফাই সিনেমার এলিয়েন যানের মতো। পরে গবেষণায় জানা যায় এটি আসলে এক প্রকার মিংকে তিমির ডাক, যা গভীর সমুদ্রের প্রতিধ্বনির কারণে ওরকম অদ্ভুত শোনাতো। এটি এতটাই গভীর, আপনি যদি মারিয়ানা ট্রেন্সের উপর থেকে সমুদ্রের পানিতে একটি সাধারণ পাথর ছুঁড়ে মারেন, তবে সেই পাথরটি তলদেশে পৌঁছাতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় নেবে। 2011 সালে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেন্সের তলদেশে 4টি পাথুরে ব্রিজ বা সেতু খুঁজে পান। মূলত টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণেই এগুলো সৃষ্টি হয়েছিল। এই সেতুগুলো মারিয়ানা ট্রেন্সের তলদেশের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মারিয়ানা ট্রেন্সের কাছে রয়েছে ইফুকু নামক আরও একটি সাবমেরিন আগ্নেয়গিরি। এটি পৃথিবীর এমন একটি বিরল স্থান যেখানে
তরল কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সেখানকার পানির তাপমাত্রা এবং পানির রাসায়নিক গঠন এতটাই অদ্ভুত যে কারণে একে অনেক সময় পৃথিবীর বাইরের জগৎ বলে মনে হয়। সমুদ্রের উপরিভাগের মরা গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়ে জমা হয়। এটি এক প্রকার প্রাকৃতিক কার্বন স্টোরেজ হিসেবে কাজ করে, যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। বিখ্যাত টাইটানিক জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় 12,500 ফুট গভীরে শুয়ে আছে। অন্যদিকে মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপের গভীরতা প্রায় 36,070 ফুট। অর্থাৎ আপনাকে যদি মারিয়ানা ট্রেঞ্চের তলায় পৌঁছাতে হয়, তবে টাইটানিক যেখানে আছে সেই গভীরতাকে আরও প্রায় 3 বার অতিক্রম করতে হবে। সহজ কথায়, টাইটানিক জাহাজটি যেখানে পড়ে আছে, মারিয়ানা ট্রেঞ্চ তার চেয়ে আরও প্রায় 3 গুণ বেশি গভীর। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মারিয়ানা ট্রেঞ্চের প্রাণীরা কি খেয়ে বাঁচে? মূলত উপর থেকে সারাক্ষণ তুষারপাতের মতো সাদা সাদা কিছু জিনিস মারিয়ানা ট্রেঞ্চের গভীর তলদেশে পড়তে থাকে। এগুলো আসলে উপরের স্তরের মরা মাছের পচা অংশ, হাড় এবং সামুদ্রিক প্রাণীর মল। এগুলোকে মেরিন স্নো বলা হয়। 11 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই খাবারগুলো যখন নিচে পৌঁছায়, তখন এর পুষ্টিগুণ খুব কম থাকে। তাই এখানকার প্রাণীরা অনেক দিন না খেয়ে থাকতে অভ্যস্ত। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে মানুষের জানার বাইরেও বিশাল এক জগৎ রয়ে গেছে। 11 কিলোমিটার গভীরে ঘুটঘুটে অন্ধকার আর প্রচণ্ড চাপেও জীবন কিভাবে টিকে থাকে তা এক পরম বিস্ময়। পৃথিবীর এই শেষ সীমানার গল্প আজ এখানেই শেষ করছি। তবে সেই গভীর অন্ধকারের রহস্যগুলো চিরকালই আমাদের কৌতূহল জাগিয়ে যাবে।